রাষ্ট্রপতির পদ চলে যাওয়া ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। ক্ষমতা ছাড়ার পরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির মামলা সামনে এসেছে যা তিনি রাষ্ট্রপতি হবার অনেক আগেই ঘটিয়েছিলেন। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেঁসে গেছেন তিনি। যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাতকড়া। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি চুপ্পুকে শুধুমাত্র পদত্যাগ নয়, ওকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ ২৪ জুলাই আন্দোলনের শত শত নিরীহ ছাত্রকে নির্বিচারে হত্যার বৈধতা এই শাহাবুদ্দিন চুপ্পুই হাসিনাকে দিয়েছিল। কপাল পুড়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের। এই যে পদত্যাগ করছে মাত্র এখনই শুরু হয়ে গেছে, বুঝছো? এই একটা আশার দিক যে চুপ্পু পদত্যাগ করেছে, কিন্তু চুপ্পুকে কোনো সেফ এক্সিট দেওয়া যাবে না। চুপ্পুকে হলে গ্রেফতার করতে হবে। এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের জায়গাটা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করতে হবে। জামাত এনসিপি টাইমলি এই বিষয়ে চমৎকার রাজনীতি করছে এবং খেলছে। সব হিসেব উল্টে দিয়ে রাষ্ট্রপতির মসনদে কি বসতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? আর চালটি কি খুদ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক? দিল্লির ক্ষমতার করিডোরে নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চরম আতঙ্ক। কারণ আসসালামু আলাইকুম। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর থেকেই তার বিরুদ্ধে একে একে জালিয়াতের মামলা বেরিয়ে আসছে। এবারে তিনি ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের কঠিন এক জালে ফাঁসতে চলেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে এবং তাকে গ্রেফতারের জোরদার দাবি জানাচ্ছে সাধারণ জনগণ। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ক্ষমতা ছাড়ার পরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি ফোন আলাপে চরম দাম্ভিকতার সাথেই বলেছিলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে কেউ নাকি তাকে গ্রেপ্তার তো দূরের কথা, তার কেশাগ্র ছুঁতে পারবে না। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষা কবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির মামলা সামনে এসেছে যা তিনি রাষ্ট্রপতি হবার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর এই একটি মাত্র কারণেই তার সেই তথাকথিত আইনি চালটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেঁসে গেছেন তিনি। যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাতকড়া। কারণ অত্যন্ত কঠোর অবস্থানে থেকে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। কিভাবে আইনের ফাঁদে পড়লেন এই দাম্ভিক সাবেক রাষ্ট্রপতি? চলুন দর্শক, এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানা যাক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে বড় অহংকার ছিল তার সাংবিধানিক ইমিউনিটি বা দায়মুক্তি। সংবিধানে থাকা ওই একটি লাইন তাকে আজীবন সকল অপরাধ থেকে আইনি সুরক্ষা দিবে। কিন্তু তিনি আইনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক বেমালুম ভুলে গেছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কেবল তখনই কার্যকর হয় যখন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন থাকার সময় বা দায়িত্ব পালনকালেই কোনো কাজ করেন। কিন্তু দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে দুর্নীতির নিখুঁত প্রমাণ পেয়েছে তার সময়কাল ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার আগেই এই ভয়াবহ আর্থিক অপরাধগুলো সংঘটিত করেছিলেন। আর ঠিক এই আইনি ফাঁকটির কারণেই তার সাংবিধানিক দায়মুক্তির বর্মটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এখন তিনি আর কোনো রাষ্ট্রের অভিভাবক নন, বরং একজন সাধারণ অপরাধী হিসেবেই তাকে দুর্নীতি দমন কমিশনের জেরার মুখে পড়তে হবে। দর্শক, একটু গভীরভাবে কল্পনা করুন, ৮০,০০০ কোটি টাকা আসলে কত বিশাল একটা অঙ্ক। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বা একাধিক পদ্মা সেতু নির্মাণের খরচের সমান এই বিপুল পরিমাণ অর্থ। আর এই কল্পনাতীত পরিমাণ অর্থই অত্যন্ত সুকৌশলে লুটপাট করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে। এই মহালুটপাটের মূল কারিগর হিসেবে সরাসরি যুক্ত ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত কোম্পানি জেএমসি বিল্ডার্স। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা জল্পনা কল্পনা এবং দুর্নীতির গুঞ্জন চললেও এত বড় জালিয়াতির খবর আর কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। সাধারণ মানুষের কষ্টের আমানতের টাকা কিভাবে চোখের পলকে গায়েব করা হয়, এটি তার একটি নিখুঁত এবং ভয়ঙ্কর উদাহরণ। দর্শক, এই ভয়াবহ দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে বারবার যার নাম উঠে এসেছে, পতিত হাসিনা আমলের অর্থ পাচারের সবচেয়ে বড় অলিগার্ক বা মাফিয়া এস আলম। তার ইশারায় এবং সরাসরি মদদেই পুরো দেশের ব্যাংকিং খাত জিম্মি হয়ে গিয়েছিল।
আর এই এস আলমের অন্যতম বিতর্কিত কোম্পানি হলো জেএমসি বিল্ডার্স। সবচেয়ে বিস্ফোরক ব্যাপারটি হলো এই কোম্পানির মূল মালিকানা এস আলমের হলেও এর বিপুল পরিমাণ শেয়ারের সরাসরি অধিকারী ছিলেন স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি মূলত এস আলমের একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং প্রতিনিধি হিসেবে এই কোম্পানিতে কাজ করতেন। জেএমসি বিল্ডার্স ছিল তাদের লুটপাটের একটি সাজানো মঞ্চ, যার আড়ালে কোটি কোটি টাকা পাচার করার বৈধতা তৈরি করা হতো। দর্শক, আপনি হয়তো ভাবছেন চুপ্পু তো শুধু একটি কোম্পানির সামান্য শেয়ার হোল্ডার ছিলেন, তাহলে তিনি কিভাবে এত বড় লুটপাটের সাথে সরাসরি অংশ নিলেন? এখানেই রয়েছে এই দুর্নীতির সবচেয়ে ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত দিক। এই ভুয়া কোম্পানি জিএমসি বিল্ডার্সের প্রতিনিধি শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা পরিচালক পদে বসেছিলেন। পরবর্তীতে তিনি নিজের প্রভাব খাটিয়ে পদোন্নতি পেয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত তার সরাসরি স্বাক্ষরে এবং অনুমোদনেই ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়। তিনি নিজের পদবি ব্যবহার করে এস আলম সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকা বের করে দেবার অফিসিয়াল বৈধতা দিয়েছিলেন। লুটপাটের এই কৌশলটি শুনলে যে কোনো তুখোর অর্থনীতিবিদও রীতিমতো চমকে উঠবেন। তারা জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন ঠিকই, কিন্তু সেই শেয়ার কেনার টাকা তারা নিজেদের পকেট থেকে এক পয়সাও দেননি। ইসলামী ব্যাংকের শেয়ার কেনার এই বিপুল পরিমাণ অর্থ তারা সরাসরি লুট করেছিলেন, আর এটি করেছিলেন এস আলমের দখলকৃত ইসলামী ধারার অপর একটি ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। অর্থাৎ জনগণের এক ব্যাংকের টাকা চুরি করে তারা সম্পূর্ণ বিনামূল্যে অন্য ব্যাংকের মালিকানা কিনে নিয়েছিলেন। আইনজীবী শিশির মনিরের দেওয়া সুনির্দিষ্ট তথ্য মতে আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান কোনো ব্যাংকের সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, কিন্তু এস আলম এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনিভাবে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করেছিল। এর মাধ্যমে তারা সর্বমোট 2,25,000 কোটি টাকার ঋণ তুলে নেয়, যার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্সই 24টি ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে 80,000 কোটি টাকা হাতিয়ে নেয়। এই ভয়াবহ লুটপাটের ঘটনা যখন 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের নতুন কর্তৃপক্ষের নজরে আসে, তখন তারা আর কালক্ষেপণ না করে সরাসরি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টে তারা একটি সুনির্দিষ্ট রিট পিটিশন দায়ের করেন। এই রিটের প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল এবং বিচারপতি ওয়ালিউল ইসলামের বেঞ্চ 2025 সালের 11 মার্চ অত্যন্ত কঠোর একটি নির্দেশনা জারি করেছিলেন। তারা ইসলামী ব্যাংকের পূর্বের বোর্ড ডিরেক্টরদের দেশ ত্যাগে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেন। একই সাথে তাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয় এবং জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না বলে রুলও জারি করা হয়। হাইকোর্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই জালিয়াতির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে 2025 সালের 29 অক্টোবর তাদের বিস্ফোরক প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে। আর এই প্রতিবেদনের মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতির আসল মুখোশটি উন্মোচিত হয়। এই প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সহ জেএমসি বিল্ডার্সের অন্যদের সরাসরি অভিযুক্ত করা হয়। বিএফআইইউ অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেয়ার জালিয়াতি এবং অর্থ পাচারের প্রতিটি ধাপে চুপ্পুর সরাসরি এবং সজ্ঞানে অংশগ্রহণ ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই বিস্ফোরক প্রতিবেদনের উপর আদালতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হাইকোর্টের ওই ঐতিহাসিক মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে লড়েছেন দেশবরেণ্য একজন প্রথিতযশা আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ। ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে শক্ত আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি এই ব্যাংকিং দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার এবং আপোষহীন ভূমিকা পালন করেছেন। শিশির মনির গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের এই রিটের মূল উদ্দেশ্য হল এস আলমের দখলকৃত অবৈধ শেয়ারগুলো আইনিভাবে বাতিল করা। তারা চান এই শেয়ারগুলো এর প্রকৃত উদ্যোক্তা এবং আসল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হোক। একই সাথে তিনি জোর দাবি জানিয়েছেন যে ঋণ ও শেয়ার জালিয়াতির মতো গুরুতর অপরাধে জড়িত সেই ব্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন, তাকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বিএফআইইউ এর প্রতিবেদনের ভিত্তিতেই পুরো পরিস্থিতি এখন সম্পূর্ণ নতুন মোড়ের দিকে যাচ্ছে। হাইকোর্ট অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছে। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এই যুগান্তকারী তথ্য নিশ্চিত করেছে। দুদক ইতিমধ্যেই তাদের প্রাতিষ্ঠানিক অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যেহেতু এই অপরাধগুলো চুপ্পু রাষ্ট্রপতি হবার আগেই সংঘটিত হয়েছিল, তাই এখন তাকে গ্রেপ্তার করতে সাংবিধানিক কোনো বাধার আর অবশিষ্ট নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুদকের একটি চৌকস দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে অথবা সরাসরি গ্রেপ্তার করতে পারে।
অহংকারের চূড়ায় বসে থাকা এই ব্যক্তিটির এখন জেলের 4 দেয়ালে বন্দী হওয়া কেবল সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, যে ব্যক্তি কিছুদিন আগেও ফোন আলাপে দাম্ভিকতার সাথে দাবি করেছিলেন তিনি কোনো অপরাধ করেননি এবং তাকে বিচার করার ক্ষমতাও কারণ নেই, আজ সেই ব্যক্তি দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির প্রধান আসামি। সংবিধানের 51 অনুচ্ছেদ আজ তার কাছে একটি মূল্যহীন এবং হাস্যকর দলিলে পরিণত হয়েছে। সালাম গ্রুপ 24টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়ে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ারের মালিক বনে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় 80,000 কোটি টাকার ঋণ নামে হাতিয়ে নিয়েছিল তারা। আর সেই লুটেরা চক্রের অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি ফাঁস করেছেন পিলে চমকানো এই চাঞ্চল্যকর তথ্য। সদ্য ক্ষমতা ও পদ হারানো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির নথিপত্র সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধূর্ত ও সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রপঞ্জি। এই চুপ্পু কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে একজন ব্যক্তি পুরো দেশ ও জাতিকে দিনের পর দিন প্রতারিত করে গেল? গল্পটার গভীরে গেলে দেখা যায় 60-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি আর পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু রাজনীতির আসল খেলা শুরু হয় 80-এর দশকে। 1975-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 60-এর দশকে লীগ নেতাকর্মীদের যে পঙ্গপাল দলে দলে এডমিন, পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় 1983 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। বিচারক পদে চাকরি শেষ করে 2006 সালে অবসরে যাওয়ার পর 2011 সালে তাকে পুরস্কৃত করে শেখ হাসিনা সরকার। নিয়োগ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। আর সেই গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনাকে দুটি অমূল্য রাজনৈতিক এবং আইনি সার্ভিস দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথমত, বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে এবং আন্তর্জাতিক চাপের সৃষ্টি হয়, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে দুদকের তদন্ত কমিশনার হিসেবে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। প্রায় 2 বছর ধরে এক সাজানো ও লোক দেখানো আইওয়াস তদন্ত চালিয়ে অভিযুক্তদের এক এক করে ক্লিন চিট বা নির্দোষ প্রমাণিত করেন। এভাবে শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম অনুগত যোগ্যতার প্রমাণ রাখেন শাহাবুদ্দিন চুপ্পু। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই 2 রাজনৈতিক মামলায় হাসিনা রেজিমের সবচেয়ে সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন এই শাহাবুদ্দিন চুপ্পু, যার প্রত্যক্ষ ও পরোক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল এবং শেষমেশ তিনি এই যাতনায় মৃত্যুবরণ করেন। এই দুটি হাই ভোল্টেজ এবং অনুগত সার্ভিসের পর 2016 সালে যখন তার দুদকের মেয়াদ শেষ হয়, ততদিনে শেখ হাসিনার নেক নজর তার উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপর সরকারিভাবে তিনি ছোটখাটো কিছু রাষ্ট্রীয় পদ পেলেও তার জীবনের সবচেয়ে বড় ফায়দাটা আসে ব্যাংক ডাকাত এবং লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের সাথে সখ্যতা গড়ে ওঠার মাধ্যমে। এস আলম তাকে নিজের ইনার সার্কেলে রিক্রুট করে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় শাহাবুদ্দিন চুপ্পুকে। দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং উচ্চ সুযোগ সুবিধা। সাবেক একজন বিচারক ও রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে এস আলমের সাথে হাত মিলিয়ে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক পাপচক্রের 15 কলা পূর্ণ হয় ঠিক এই জায়গায়। আর 16 কলা পূর্ণ হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, পাশাপাশি এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল 2023 সালের ফেব্রুয়ারিতে যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, তখন তিনি কার্যত এস আলম গ্রুপের একজন বেতনভুক্ত কর্মচারী। তৎকালীন গণমাধ্যমে যখন ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ইতিহাসে অতীতে অনেক ভালো মন্দ, যোগ্য অযোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু এই চুপ্পুর মতো একজন নীতিহীন, আত্মবিকৃত এবং নিচু মানের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেনি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি চরম
কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করবে। এমনকি 2024 সালের 5ই আগস্টের মহাজাগরণ এবং শেখ হাসিনার পলায়নের পরও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। 5ই আগস্টের ঐতিহাসিক সেই সন্ধ্যায় মাগরিবের পর যখন বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা দরবারে বসে পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছিলেন, তখন সবার সিদ্ধান্তের মুখে এই দুটি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। যখন বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে এই মুহূর্তে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে বাগড়া দিয়ে বলে ওঠে এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।